আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকাল যে শপথটা হয়ে গেল, শপথ তো কয়েকটা হয়েছে। একটা প্রথমে এমপিদের শপথ, একটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ, আরেকটা হলো ক্যাবিনেটের শপথ, মানে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ। তিনটা শপথই হয়েছে, কিন্তু এর মধ্যে একটা শপথ সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবে যে শপথ নেওয়ার কথাটা, সেই শপথটা বিএনপির লোকজন নেয়নি। এবং বিএনপির এমপিরা বলেছে যে আমরা এই শপথটা নিতে পারি না, আমরা কেবল সেই শপথগুলি নিতে পারি যে শপথগুলো আমাদের সংবিধানে আছে। এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা যে শপথ নিব, আমরা যে ওই সদস্য নির্বাচিত হয়েছি, এটা তো সংবিধানের মধ্যে নাই। কাজে আগে আমাদের এটা সংবিধানের মধ্যে ঢুকাতে হবে, তারপরে আমরা শপথ নেব। এইগুলি নিয়ে কিন্তু অনেক হয়েছে, অনেক আলোচনা হয়েছে। মানে মূল জিনিসটা হলো জুলাই সনদ এবং সেই সনদের সংস্কার, সেই সংস্কারের বাস্তবায়ন করতে যেয়ে ঐক্যমত্য কমিশন যেটা করেছিল আলী রিয়াজ সাহেবরা, ওনারা ভেবেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো তাদের কথা রাখবে না, অতএব জোর করে আগে একটা গণভোট করে নিয়েছিল। এগুলো হলো কি জানেন, ওই যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার। গণভোট এইভাবে হয় না। আর তারও চেয়ে বড় কথা, আপনি যে গণভোটটা করলেন, এটা তো সংবিধানেই নাই। যে জিনিসটা সংবিধানে নাই সেটা আপনি কিভাবে করবেন? সেটা তো আপনি করতে পারেন। এখন কি হয়েছে, গতকালকে দেখলাম এটা নিয়ে আবার আদালতে চলে গেছে একজন, বলছে যে গণভোট ইটসেলফ আনকনস্টিটিউশনাল, মানে অবৈধ। এখন যদি আদালত যদি বলে হ্যাঁ তাই তো, এবং আদালত না বলে কোনো উপায় নেই এই কারণে আদালত তো সংবিধানের বাইরে যাইতে পারবে না। এখন সংবিধানের বাইরে বিপ্লব হয়েছে এটুকু আমি মানি, কিন্তু আদালত যখন রায় দেবেন তখন তো সংবিধানের বাইরে তার যাওয়ার কোনো উপায় নাই। এবং যদি আদালত সংবিধানে মেনে রায়টা দেন, তাহলে গণভোট অবৈধ হবে। যদি গণভোটটা অবৈধ হয়ে যায়, আমি যতটুকু বুঝছি আর কি, নাও হতে পারে, আমি জানি না কখন কী হয়ে যায়। যদি অবৈধ গণভোটকে বলে দেয় আদালত, তাহলে কি হলো? তাহলে এই যে গণভোটটা হলো, এর জন্য যে ব্যয় হলো, যে পরিশ্রম হলো, এই জন্য যে বারবার আইন ভাঙা হলো, আইন ভাঙা হয়েছে। কিন্তু এই আলী রিয়াজ সাহেবরা আইন ভেঙেছেন। এই গণভোটে ভোটের পক্ষে তারা ভোট চেয়েছেন এবং সরকারি কর্মচারীদের সেই ভোট চাইতে ওনারা বাধ্য করেছেন, এবং বাধ্য করার মাধ্যমে প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে ওনারা আইন ভাঙার কাজে বাধ্য করেছেন। হয়েছে, বিপুল অর্থ ব্যয় হয়েছে। তো এই সবই যদি অবৈধ হয়, তাহলে অবৈধ এই কাজটা যারা উদ্যোগ নিয়ে যারা শুরু করলো, মানে প্রধান উপদেষ্টাতে একটা ভাষণ দিয়ে শুরু করছিল গণভোট হবে, তো তাদের সবাইকে তখন ক্ষতিপূরণ আদায় করা উচিত তাদের সবার কাছ থেকে। ভাই জনগণের টাকা, এটা আপনার বাপের টাকা তো না ভাই, আপনি আমাদের টাকাগুলি দিয়ে অপচয় করলেন কেন? যে কাজটা করবেন সেটাকে জেনে নেন, বুঝে নেন, আইনের পরামর্শ নিয়ে নেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে করতেন কাজগুলো। আপনারা নিজেরাই সব জানতা। আলী রিয়াজ সাহেব এখানে আসছিল, সব জানতা। তো সব জানতে এখন তো ধরা খেয়েছে। যে কাজটা নাকি আজকে বিএনপি করেছে, এটা করাতে কি হলো? এটা করাতে যেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নে যে কাজটা ছিল সেটা কিন্তু ঝুলে গেল। দেখেন এখন ঘটনাটা কী দাঁড়ালো। কতগুলি জিনিস, এগুলি একদম হিসেব মিলাইতে পারবেন না ভাই। আওলা যখন বাজে না তখন এরকমই বাজে। এখন কি হলো, মানে 212 জন লোক তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না। বুঝছেন, 212 জন, আরও বেশি। এমনি রুমিন ফারহানা তো একজন মেম্বার আছে, উনিও তো নেন নাই, উনি তো স্বতন্ত্র, উনিও শপথ নেন নাই। তাহলে এখন শপথ নিল কারা? শপথ নিল 100-রও কম লোক। ধরেন আপনার 88 জন লোক অথবা 80 জন লোক, এরা নিল শপথ। তাও সবাই নেয় নাই, স্বতন্ত্ররা সম্ভবত নেয় নাই। তাহলে এই যে যারা নিল, এখন এরা নিয়ে কি করবে? এরা কিন্তু এখন তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হইল, তারা কি সংবিধান সংস্কার নিজেরাই করতে বসে যাবে এই কয়জন মিলে? এটা হবে? তাহলে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার কয়জন হবে? কেউ তো বলে দেয় না কয়জন হবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো, যে জিনিসটাকে বেআইনি বলে, অসাংবিধানিক বলে বিএনপির এমপিরা বয়কট করলো, মানে করলো না, যে এটা আমি করবো না, এটা করার কোনো উপায়ই নাই। তো সেই শপথ আবার অন্যদেরকে সিইসি পরিচালনা করলো কেমকিরা। যে শপথটা অনৈতিক এবং অথবা অসাংবিধানিক বলে একটা মানে আপনার
এমপিদের একটা বড় অংশ মানে 2/3 বেশি অংশ করলো না, বলে এটা করা যাবে না, এটা বেআইনি হবে, এটা অসাংবিধানিক হবে। তো সেই অসাংবিধানিক কাজের শপথটা সিইসি কীভাবে